ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। গত বছর রাজনৈতিক সহিংসতার আগুনে পুড়ে মারা গেছেন অনেক মানুষ, আমরা দেখেছি সেগুলোর রিপোর্ট। তখন হরতাল বা এই ধরনের কর্মসূচিতে কোনো জনসমর্থন ছিল না, এই জনসমর্থন আরও কমেছে। সাম্প্রতিক হরতাল যদি তার উদাহরণ দেখি, আমরা গত 5 দিনের হরতালে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া মানুষ ছিল রাস্তায়। এই যে এ ধরনের কর্মসূচি যদি রাজনৈতিক দলগুলো দিতেই থাকে, তা থেকে তারা কি কিছু গেইন করে, মানে কোনো ফলাফল কি তারা পায়? তারপরেও কেন হরতালের মতো কর্মসূচি? ধরেন আমি যেটা বলতে চাচ্ছি, রাজনৈতিক দলগুলো কোনো কিছু অর্জন করছে না, কিন্তু তারপরে এই কর্মসূচি দিচ্ছে। একটা অস্তিত্বের জানান দেয় তারা যে আমরা আছি, এইটুকু অস্তিত্ব, এইটুকু তার লাভ হয়। যে আজকে কি কি হচ্ছে দেশে, জামাতের হরতাল হচ্ছে, মমকের হরতাল হচ্ছে, মানে আলোচনায় কিন্তু থাকা, আলোচনায় থাকা, এর বাইরে কোনো লাভ তাদের তো হয়ই না, বরং ক্ষতি যে হচ্ছে বোঝাই যাচ্ছে যে প্রোগ্রেসিভলি তার পপুলারিটি কমে আসছে। হরতাল 5ই জানুয়ারির আগে যে মানুষ পুড়িয়ে মেরেছে, করেছে, ভয় ভীতি দেখিয়েছে, তারপরে এখন তো দেখা গেল যে এখন তো সরকারও কিছু বলছে না হরতালের ব্যাপারে। তারপরে তারা একটা মানে কোথাও যে একটা তীব্র মারামারি হলো বা পুলিশ একেবারে কঠোর অবস্থানে আছে, দেখা মাত্র গুলি করে দিচ্ছে, এগুলো তো কিছুই হচ্ছে না। তারপরেও হরতাল জমাতে পারছে। তাদের লাভ এখন বোধহয় আর মোটেই হচ্ছে না, কিন্তু ক্ষতিটা হয়ে যাচ্ছে জাতির। রাজনৈতিক দল বা সরকার, যে সরকার ক্ষমতা আছে, তাদের কতটা ক্ষতি হলো, কতটা লাভ হলো, তার চেয়ে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ। যে একটু আগে উনি বললেন যে শিক্ষার ক্ষেত্রে কি অবস্থা দাঁড়াচ্ছে। আরেকটা হচ্ছে হরতালের দিনগুলিতে একটা ললেসনেস চলতে থাকে, যেমন উল্টো দিক থেকে গাড়ি চালানো, এবং সবাই মনে করে আজকে যখন হরতাল, কাজে আইন রক্ষা করার কোনো প্রয়োজন নাই। এখন এই জিনিসগুলো হয় কি মানুষের সাইকিতে একটা নতুন সাইকি ডেভেলপ করে, যে সে সাইকিটা খুব ভয়ঙ্কর, সেটা হচ্ছে আইন ভাঙার। এবং যেহেতু ওই সময়ে ট্রাফিক নিয়ন্ত্রণটা খুব শিথিল থাকে, সেই কারণেও ওই সময় তারাও এই শিথিল সময়ের সুযোগটা অনেকেই নেয়। এবং এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখতেই পাচ্ছি আমরা যে ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে কয়টা ছেলে কোয়ালিফাই করলো, মানে শিক্ষার ক্ষেত্রে কত বড় ধস নেমেছে, এটা কিন্তু যা এই একটা জায়গা থেকে আমরা দেখতে পাই। তো এটা যারা হরতাল দিচ্ছে, এখন যারা হরতাল দিচ্ছে, তাদের বোঝা উচিত যে এই হরতাল দিয়ে তাদের কোনো গেইন হচ্ছে না, অবশ্যই বরং ক্ষতি হচ্ছে। গত নির্বাচনের সময় আমরা দেখেছি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো দীর্ঘদিন বন্ধ ছিল, সে সময় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো আবার এরকম হরতালের শিক্ষার্থীরাই সেটার শিকার হচ্ছে। এই যে রাজনৈতিক দলগুলো শিক্ষার্থীদের উপর এই চড়াও, মানে হরতালে, আমি যদি বলি এই 4 দিনের হরতালে কিন্তু গাড়ি ঘোড়া চলেছে, দূরপাল্লার বাস ছাড়া ট্রেনও ছেড়েছে, সবই হয়েছে, শুধু স্কুল কলেজগুলো বন্ধ ছিল। এই যে শিক্ষার্থীদের বিষয়টা, শিক্ষার্থীদেরকে জিম্মি করা, এটা কেন? বা এদেরকে বাইরে রাখা যায় কিনা হরতালের কোনো ভাবে? মানে একটা সভ্য দেশে, একটা গণতান্ত্রিক দেশে তো সবাই এটাই চিন্তা করবে, প্রতিবাদ করার অধিকার তো সবারই আছে, কিন্তু প্রতিবাদ করতে গিয়ে যদি আমি জনসমষ্টির বা বেশিরভাগ মানুষের এইভাবে ক্ষতি করি, এবং এটা তো দীর্ঘমেয়াদী। আমরা যে আজকে যে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, সে প্রাইমারি স্কুলে হোক, সেকেন্ডারি স্কুলে হোক, ইউনিভার্সিটি হোক, তা এদের এদের আমরা কি শিক্ষা দিচ্ছি, এবং এরা কিভাবে দেশ নিয়ন্ত্রণ করবে বা দেশ পরিচালনা করবে বা যে কোনো কাজে যাবে, তাদের মধ্যে আমরা যেটা মামুন ভাইয়ের সঙ্গে আমার একটু আগে যে সাইকিটা, এরপরে আমার কিন্তু আমার জিরো টলারেন্স যেখানে দেখানোর কথা, সেখানে কিন্তু আমার অন্য ধরনের টলারেন্স চলে আসতেছে। এটা তো হয়েই থাকে, এটাই বোধহয় আমাদের বাংলাদেশে এরকমই আমরা আমাদের জীবনযাত্রা। অতএব আমরা এটাকে মানিয়ে নিই। আপনি যেটা বললেন যে গত 3-4 দিন কিন্তু ঠিকই মানুষ বের হয়েছে, কেন আমাকে তো চাকরিতে যেতে হচ্ছে, আমার যদি অসুখ হয় আমার তো হসপিটালে যেতে হচ্ছে, আমার সন্তানের তো পড়াশোনা করতে হবে, আমার বাজার করতে, গত 3টা মাস 6টা মাস এটা এত দীর্ঘমেয়াদী যেটা সম্ভব না। তো ভয়টা থেকে যাচ্ছে। আমি কিন্তু অনিশ্চিত একটা জীবনযাপন থেকে যায়, থাকুক না থাকুক, আমার মেন্টালি বা আমার চিন্তা ভাবনায় তো ভয়টা থেকে যাচ্ছে। তারপর আমি একটা আনসার্টেনটির মধ্যে বসবাস করছি, তাহলে আমার গ্রোথ হবে কি করে, এবং আমি আমার ছেলে মেয়েদেরকে কি সাহায্য করব, কিভাবে তাদেরকে বোঝাবো? এখন শুধু
চলো কোনো মতে এটা সেরে ফেলে এর পরের বছরে আগাই, সেরে ফেলে এর আগামী, কিন্তু এটার পরের দিকে কিন্তু অনেক মানে নেগেটিভ ইম্প্যাক্ট হবে। এবং আমি এটাই বুঝি না যে আমাদের দেশে যারা উন্নয়নের কথা বলেন, যারা নীতি নির্ধারকরা বলেন যে আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, আমরা মধ্য আয়ের একটা দেশ হব, তো কি আনস্কিল লেবার দিয়ে? শুধু কি আমি, নাকি আমার একটা স্বপ্ন থাকবে যে আমার দেশের ছেলেমেয়েরা টেকনিক্যাল এডুকেশন নেবে, অঙ্কে পাশ করছে না, 65% ছেলে মেয়ে অঙ্কে পাশ করছে না। আমরা ইংরেজিটা নিয়ে বলি যে ইংরেজি দরকার হবে না, সেটাও ঠিক না। কেন, আপনি গ্লোবাল এরিনাতে পৃথিবীতে কোথাও যোগাযোগ করতে হলে আপনার সব রকম ভাষার দরকার। অঙ্ক করতে পারছি না, বাংলা শিখতে পারছি না, তো আমি কোথায় যেয়ে কাজ করব, কার সঙ্গে আমি কম্পিট করব? মানে একটু হলেও কি ওনারা চিন্তা করেন কিনা? এবং শুধু দোষারোপ করার ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে এটার ইম্প্যাক্টটা অনেক দীর্ঘমেয়াদী হবে এবং এটা খুবই কষ্টকর। আমি একজন অভিভাবক বলেন, একজন নাগরিক বলেন, এই দেশের উন্নয়ন কর্মী হিসেবে বলেন, আমি চিন্তা করে পাই না যে আমাদের কি ধরনের মন মানসিকতা, কি চিন্তা করে আমরা এই ধরনের কাজ করি। ভাই, এখন তো রাজনীতিতে ব্যবসায়ীদের অংশগ্রহণ একটা বড় অংশ, ব্যবসায়ী রাজনীতিতে, প্রত্যক্ষ রাজনীতি যারা করছেন, আমাদের দলের গুরুত্বপূর্ণ পদে আছেন, তো যেই দলই যখন ক্ষমতায় থাকে, হরতাল যখন করে, এই ব্যবসায়ী নেতারা অন্তত তাদের যদি দেশের কথাও না চিন্তা করেন, তাদের নিজেদের স্বার্থের কথা চিন্তা করে কেন হরতালটা ঠেকান না? মানে নাকি তাদের ভয়েস নাই দলে? না, আপনি একেবারে চমৎকার একটি পয়েন্ট উল্লেখ করেছেন। আপনার মনে থাকবার কথা, 5ই জানুয়ারি নির্বাচনের আগে কিন্তু বাংলাদেশে এফবিসিসিআই নেতৃত্বে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়েছিল দুই পক্ষের। সত্যি কথা বলতে বাংলাদেশ তো প্রো আওয়ামী লীগ প্রো বিএনপি এই দুই ভাগে বিভক্ত। আগের ভাগের কথা বাদই দিলাম, সব পেশাতে, এমনকি মানে সৌভাগ্যক্রমে হয়তো সংস্কৃতি সেবীদের মধ্যে কিছুটা কম, এছাড়া সকল পেশার মধ্যেই কিন্তু আমরা একটা পরিষ্কার বিভাজন। সে জায়গায় সেই ব্যবসায়ীরা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিল, আপনার জানার কথা। এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে একবার সাক্ষাৎ করেছিলেন, অনেক কষ্টে তারা প্রথমে সাক্ষাৎ পাননি, তারপরে তার কাছ থেকে প্রতিশ্রুতি চেয়েছিলেন যে আমরা আর অন্তত এই একটা সময় পর্যন্ত হরতাল করব না, কিন্তু সেই প্রতিশ্রুতি তারা পাননি। আমার কথাটা এই জায়গায়, আজকে মনে করেন একদম সরাসরি যদি আমরা পিন পয়েন্ট করে আজকের প্রবলেম সলভ করতে যাই, সমস্যাটা দেখি 3টি দল মূলত আমাদের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছে। একটি আওয়ামী লীগ এবং তার সমর্থক, একটি বিএনপি তার সমর্থক, আর একটি জামাত। আমি আওয়ামী লীগের সমর্থকের মধ্যে জাতীয় পার্টিকেও ধরছি, তারা ক্ষমতায়। তার বাইরে 2টি দল, মূলত বিএনপি এবং জামাত। তবু আমি যদি ধরি, তাদের দুজনের কিন্তু এজেন্ডা দুরকম। বিএনপির মূল এজেন্ডা হচ্ছে ক্ষমতা যাওয়া, জামাতের মূল এজেন্ডা হচ্ছে তাদের নেতাদের মুক্ত করে বাংলাদেশকে পাকিস্তান বানানো। আপাতত সেটা আমি আপাতত যদি সেভাবে ধরি, সেই ক্ষেত্রে বিএনপি তো দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় ছিল, জামাত যদিও প্রধান শক্তি ছিল না, সহযোগী শক্তি ছিল। ফলে বিএনপি তো চাওয়া উচিত যে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে মধ্যম আয়ের দেশে নেওয়ার জন্য শেখ হাসিনার নেতৃত্বে সরকার যে কাজটুকু করছে, তাতে তো তাদের পিছিয়ে পড়বার কোনো কারণ নেই। আমি রুগ্ন সন্তানের পিতা হওয়ার চেয়ে সুস্থ সবল সন্তানের পিতা হব বা অভিভাবক হবে, এটা কি তাদের চাওয়া নাই? সেই ক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতিকে 5ই জানুয়ারি পর্যন্ত ধ্বংসের লীলা বাদই দিলাম। আজকে তো তাদের যেই কথা আপা বললেন বা মাউন ভাই বললেন, মধ্যম আয়ের দেশে নিয়ে যাওয়ার জন্য আমাদের শিক্ষা, সকল অরাজকতার মধ্যেও কিন্তু আপনি সকল সূচকে বাংলাদেশের শিক্ষা এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের ব্যবসায়িক খাতে এগিয়ে যাচ্ছে, শিল্প ব্যবস্থাপনা এবং বাংলাদেশের মানব সম্পদের সকল সূচক এগিয়ে যাচ্ছে। সে জায়গায় বাংলাদেশ সত্যিকার অর্থে কিন্তু মধ্যম আয়ে যাবার দ্বার প্রান্তে। আমরা চেষ্টা করছি যেন দু একটি রাজনৈতিক দল এটাকে কিভাবে টেনে ধরা যায়। সেই ক্ষেত্রে বিএনপির, আমার ধারণা বিএনপির এবং আওয়ামী লীগের এক ধরনের ঐক্যে আসা দরকার, যে আমরা যেই ক্ষমতায় থাকি বা বাইরে থাকি, আজকে কেবল বিএনপির বিরুদ্ধে বলবো তা না, কালকে যদি আওয়ামী লীগ বিরোধী দলে আসে তারা হরতাল পালন করবে নাগরিক হিসেবে, সেটাও আমি চাই না। আপনার পেছনে যে বোর্ডে তাদের দেখানো আছে, প্রতিদিন 10,000 কোটি টাকার ক্ষতি হয়, 10,000 বা 11,000 কোটি টাকা। তার মানে কি এই অর্থনীতিকে রুগ্ন করার দায়িত্ব আমরা জনগণ তাদেরকে দিয়েছি? যে আমরা চেষ্টা করব, প্রাইভেট এন্টারপ্রেনাররাই কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে মূলত। সেই ক্ষেত্রে সরকার এক ধরনের ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করা দরকার। আমাদের এখানে সরকার এবং বিরোধী দল, রাজনৈতিক দল এটা প্রতিবন্ধক হিসেবে কাজ করছে। ঐক্যে আসার কথা বলেন, এটা কি সম্ভব? মানে এই না, সেই ঐক্য না। ঐক্য বলতে আমি যদি মনে করি গলায় গলায় ভাব করে তারা এগিয়ে যাবে, সেটা না। আমি মনে করি বাংলাদেশের মৌল ইস্যুগুলোতে, বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতির ব্যাপারে, বাংলাদেশের অর্থনীতির ব্যাপারে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আমরা ধ্বংস করব না, এই ব্যাপারে আমাদের ঐক্যমত দরকার। যদি না থাকে, আমি মনে করি মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমরা অনেক কথা এখানে দীর্ঘ আলোচনা যাওয়া যাবে, এটাই মুক্তিযুদ্ধের চেতনা, যে জনগণের কল্যাণের জন্য আমি রাষ্ট্র পরিচালনা করব, গণতন্ত্র দেব, সমাজতন্ত্র দেব,
জাতীয়তাবাদ রাখবো, সে জায়গায় যারা ঐক্যবদ্ধ হবে না তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। শিক্ষা ব্যবস্থার অনেক কিছু বললেন, অনেক মানে কি বলবো গ্লুমি ইয়ে পেলাম আমরা, কোনো পজিটিভ কিছু নাই। আপনারা অনেকদিন কাজ করছেন শিক্ষা খাতে। না, একটা জিনিস বুঝতে হবে যে পজিটিভ না হলে এই দেশটা এখনো চলতো না। এবং আমাদের দেশে বিভিন্ন আনাচে কানাচে কিন্তু প্রাইভেট ইনিশিয়েটিভ, ব্যক্তি কিছু মানুষ একসঙ্গে হয়ে বা অনেক ধরনের চেষ্টার পরে কিন্তু অনেকগুলো কাজ হচ্ছে বলেই তো আমরা আশাবাদী। আমি বলবো যে চরমন্তাজের সালেহা চাচি, সে নিজে ক্লাস 3 পাস করে নাই, কিন্তু শিক্ষা 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 এই একটি তার মানে মন্ত্র, এবং সে ওই এলাকার চরমন্তাজে যত মানুষ আছে তাদের ছেলেমেয়েদের সে লেখাপড়া শেখাচ্ছে। শুধু লেখাপড়া শেখাচ্ছে না, সে এখন রেজিস্ট্রেশন করেছে, আরো 7-8টা স্কুলকে গভর্নমেন্ট রেজিস্ট্রেশনে নিয়ে এসছে। তো এরকম আমি আপনাকে অনেক উদাহরণ দিতে পারবো বাংলাদেশে। কিন্তু একটা সেন্ট্রাল পলিসি দরকার, একটা ন্যাশনাল লেভেলে কমিটমেন্ট দরকার, সেই জায়গাগুলো তো ইনশিওর করতে হবে। কেন ছোট ছোট আপনার এখনো ওই যে পরীক্ষা তো হচ্ছে, পরীক্ষাও হবে, ছেলেমেয়েরা পাশ করবে, তারপরে কিছুদিন পরে হয়তো বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় চলে যাবে, চাকরি নিবে, হায়ার এডুকেশনে যাবে। আমাদের 16 কোটি মানুষের মধ্যে প্রতিভা নাই, এটা তো হতে পারে না। আপনারা কি কোনো রাজনৈতিক দলগুলোর কাছে কোনো আবেদন বা কোনো রেকমেন্ডেশন কিছু দিয়েছেন কখনো, যে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষাঙ্গনকে তাদের কর্মসূচির বাইরে রাখতে? আমি যে বললাম গত 20টা বছর ধরে কিন্তু বারবার একই কথা বলা হচ্ছে, এবং একই কথা আমরা ওনাদের কাছ থেকেও পাচ্ছি। যখন তারা অপোজিশনে থাকেন, সরকারের বাইরে থাকেন, তখন অনেক বেশি এনকারেজিং, তখন অনেক আমাদের কষ্টটা বুঝে বলে মনে হয়। তারপরে আবার গিয়ে সে একই পদ্ধতিতে, মানে সরকারে থাকলে বোঝেন, আবার অপোজিশনে গেলে তখন কিন্তু সেম একই পদ্ধতি ওনারা অবলম্বন করেন। তা আমার কথা হচ্ছে যে আমাদেরকে বোধহয় নাগরিকদেরকে এক জায়গায় হয়ে এই জায়গাটা অনেক বেশি জোর দিতে হবে, এবং আমাদের এই ডিমান্ডটা করতে হবে যে আমরা দ্বিমত থাকতেই পারে, আপত্তি করার জায়গা থাকবে, এটা গণতান্ত্রিক ব্যাপার, কিন্তু আমার দেশ এবং আমার পরিবার বা আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে আমরা এটা মেনে নিতে পারি না। এখানে জবাবদিহিতা লাগবে। অবশ্যই। একটা বিরতি নিয়ে আসছি মামুন ভাই আপনার কাছে, আবার একটা বিরতি নিই, আবার একটা বিরতি, সাথে থাকুন।